ক্লাস 9 অধ্যায় 5 আহবিকার বা শিলাবিকার। এখানে একটা প্রশ্ন, আহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক লেখো। আহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক হলো 1. শিলা যত আবহ বিকৃত হয় ক্ষয়ীভবন তত দ্রুত হয়। তাহলে এখানে দেখো শিলাখণ্ড আহবিকার দ্বারা কী করছে, ভেঙে দিচ্ছে। তাহলে আহবিকারের কাজ ভাঙা, আর ক্ষয়ীভবন ওই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। তাহলে আহবিকারের কাজ ভাঙা আর ক্ষয়ীভবন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে যাওয়া। তাহলে এইভাবে আহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক রয়েছে। 2. আহবিকার না হলেও ক্ষয়ীভবন হতে পারে। আহবিকার যদি নাও হয় ক্ষয়ীভবন হয়ে থাকে। 3. ক্ষয়ীভবনের ফলে শিলাস্তর উন্মুক্ত হয়, ফলে নতুন করে আহবিকারের সূচনা হয়। ধরো এই অংশটাতে শিলাখণ্ড ঢাকা ছিল, মানে প্রধান শিলার উপর ঢাকা ছিল। এবার এখান থেকে ক্ষয়ীভবন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে গেলো। নিয়ে যাওয়ার পর এখানে কী হলো, মেন শিলা উন্মুক্ত হলো। তাহলে ক্ষয়ীভবনের ফলে শিলা উন্মুক্ত করে এবং নতুন করে আহবিকারের সূচনা করে। তারপরে এই উন্মুক্ত হয়ে যাওয়ার পর এখানে কি আহবিকার দ্বারা আবার ভেঙে দিয়ে আবার প্রধান শিলাটাকে কী করলো, ঢেকে রেখে দিল। তাহলে আহবিকার আবার নতুন করে ভাঙা শুরু করলো। ক্ষয়ীভবন তখন আবার এখান থেকে অন্য স্থানে নিয়ে চলে যাবে। তাহলে ক্ষয়ীভবনের ফলে শিলাস্তর উন্মুক্ত হয় এবং নতুন করে আহবিকারের সূচনা হয়, আবার নতুন করে ও আহবিকার ভাঙা শুরু করে দেয়। 4. অনেক উপাদান আছে যারা আহবিকার ও ক্ষয়ীভবনের দুটো প্রক্রিয়াকেই ত্বরান্বিত করে। অনেক আহবিকার আছে দুটোকেই ত্বরান্বিত করবে, যেমন বাষ্প, তুষারপাত ইত্যাদি। এই আহবিকার আর ক্ষয়ীভবনকে দুটোকেই ত্বরান্বিত করবে। উভয় মানে দুই প্রক্রিয়া, আহবিকার ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার ক্ষেত্রে জলের প্রভাব অতি গুরুত্বপূর্ণ। তাহলে দুটোর ক্ষেত্রেই জলের প্রভাব রয়েছে। ওই জলের দ্বারাই শিলাখণ্ডটাকে ভেঙে দিচ্ছে, আবার জলের দ্বারাই এক স্থান থেকে অন্য স্থানে ক্ষয়ীভবনের দ্বারা নিয়ে চলেছে। তাহলে দুটোই জলের গুরুত্বপূর্ণ রয়েছে। 6. আহবিকারের ফলে জনক বা পীঠশিলা থেকে রেগুলিত সৃষ্টি হয় এবং ক্ষয়ীভবনে মৃত্তিকা স্তর গঠনে সাহায্য করে। আহবিকারের ফলে জনক বা পীঠশিলা থেকে রেগুলিত, তাহলে এটা জনকশিলা দিয়ে প্রথম রেগুলিতের পরে মাটি তৈরি হচ্ছে। তাহলে আহবিকারের ফলে জনক বা পীঠশিলা থেকে রেগুলিতে সৃষ্টি হয় এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ার দ্বারা গঠনে সাহায্য করে। তাহলে ক্ষয়ীভবন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে যাচ্ছে। এই হলো আহবিকার আর ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক। এখানে আর একটা প্রশ্ন আছে যে রেগুলিত কি? আহবিকারের প্রভাবে শিলাস্তরের ওপর চূর্ণ বিচ্ছিন্ন পদার্থ দিয়ে যে হালকা শিথিল স্তর গঠন হয় তা হলো রেগুলিত থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরে আবার মৃত্তিকা উৎপত্তি করে। দেখলে একটা ছবি, দেখো এটা গোটাটা ভূপৃষ্ঠ, মানে একটা সাহান সুন্দর করে আছে। ধর সাহানটা, এর উপর বাড়ি আছে, গাছ আছে, এটা সাহান আছে। এবার দেখো আহবিকারের দ্বারা এই শিলাখণ্ডটা কি করবে, ভাঙতে থাকবে। সাহান ধরো প্রথম সাহানটা করলে খুব সুন্দর লাগছে, একদম চকচকে, কোনো ফাটল নাই। তাহলে এই শিলাখণ্ডটা আহবিকার দ্বারায় সূর্যের তাপে, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারায় এই সাহানটার ওপর ধরো মানে চাপ সৃষ্টি করলো, মানে প্রধানত শিলার ওপর চাপ সৃষ্টি করলো সূর্যের তাপে, বৃষ্টিপাতের দিয়ে দেখো এই ফাটল আকার সৃষ্টি হলো। তাহলে পরে দেখা যাচ্ছে, 1 মাস পর দেখা যাচ্ছে ওই সাহানটাতে ফাটল দেখা যাচ্ছে, চিরচির ফাটল দেখা যাচ্ছে। তাহলে এই শিলাখণ্ডের যে চিরচির ফাটল দেখা যাবে তখন সেটাকে বলা হয় রেগুলিত। তাহলে আহবিকারের ফলে রেগুলিত হলো। এরপর এই রেগুলিত যখন আরও গভীর দিকে নেমে গেল, তাহলে এর উপরে তখন ছোট ছোট দানা পরিণত হলো, তখন এইভাবে মাটি সৃষ্টি হলো। তাহলে আহবিকারের ফলে রেগুলিতের পরে মাটি। তাহলে কি বললাম, প্রথম দেখো খুব সুন্দর ছিল,
তারপরে ফাটল সৃষ্টি হলো, ফাটলটা আরও গভীর নেমে এলো, আরও উপরে ওই ফাটলগুলো আরও ছোটো ছোটো দানাতে পরিণত হলো, সেটা মাটি। তখন এই মাটির ওপরেই তখন আমাদের বাড়ি, গাছপালা, সব মানুষ, জীবজন্তু বসবাস করছে। তাহলে এইভাবে রেগলিত পর মাটি সৃষ্টি হয়। আরেকবার, আবিষ্কারের প্রভাবে শিলাস্তরের ওপর চূর্ণ বিচ্ছিন্ন পদার্থ দিয়ে যে হালকা শিথিল স্তর গঠিত হয় তা হলো রেগলিত। এবং রেগলিত থেকে বিভিন্ন প্রাকৃতিক মাধ্যমে পরবর্তী মৃত্তিকা উৎপত্তি ঘটে। পরবর্তীতে এটা যখন আরও ছোটো ছোটো দানাতে পরিণত হয় তখন মাটি সৃষ্টি হয়। আরেকটা প্রশ্ন থাকলো, রেগলিত ও মৃত্তিকার তফাৎ কী? পরে এটা বলবো, আজ এটুকুই।